আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা। ওবায়দুল কাদের সহ আসামি ৭, সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার। শেখ হাসিনার বিচার সহ ৪ দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। সংখ্যালঘু নির্যাতন করে অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা প্রতিহতের ডাক। দেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাতিল করা হলো ১৫ আগস্টের সাধারণ ছুটি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ। এবং ঠাকুরগাঁওয়ে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ। নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান মির্জা ফখরুলের। মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নৌপথে পালানোর সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে। সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর বছিলায় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ডিবির হারুন সহ ৭ জনকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটিই প্রথম মামলা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ঢাকায় পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার এ মামলাটি দায়ের করেন এস.এম. আমির হামজা নামে রাজধানীর আদাবরের এক ব্যক্তি। মামলায় আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে, আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না, কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। শুধু এই হত্যা না, আমি মানুষের কাছে আবেদন করব, যাদের আত্মীয়, যাদের বন্ধু, যাদের ভাই, যাদের বাচ্চা, যাদের বাবা, যাদের মা মারা গেছে, আপনারা প্রত্যেকে আসুন। এই শেখ হাসিনাকে ভয় পাওয়ার দিন চলে গেছে। সিনা টান করে দাঁড়ান, মামলা করেন। আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিমকে ন্যায় বিচারের মাধ্যমে যা তারা ঘটিয়েছে সেই ঘটানোর যে বিচার, সেই বিচারের মুখোমুখি করতে চাই। মঙ্গলবার মামলাটি দাখিল করার পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে এজাহার হিসেবে গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদপুর থানাকে। যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা, যেহেতু তারা গুলি করেছে অবশ্যই আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশেই তারা গুলিটা করেছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো। বাদীর অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার পর টেলিফোনে ভয়ভীতি দেখানো হচ্ছে তাকে। ফ্রান্স এবং ইউকে থেকে 2টা নাম্বার থেকে কল এসছে, তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা, এই কনসিকোয়েন্স ভোগ করতে পারবেন কিনা, আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব, নানাবিধ কথা। আমি এতে ভীত নই। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন দমাতে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি ওঠে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিচার সহ ৪ দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পূর্ব ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ সহ যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাদের বিচার নিশ্চিতের দাবি তোলেন সমন্বয়করা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রথম দিনে 4 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় শত শত শিক্ষার্থী। এরপর মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা।
এখানে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দেশবাসীকে মামলা দেওয়ার আহ্বান জানান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে ফ্যাসিবাদের দোসররা কিভাবে গুলি করেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে, আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানান সমন্বয়করা। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তাই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতার আহ্বানও জানান তারা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের কয়েকটি স্থানে উপাসনালয়, ঘরবাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ করছে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার দুপুরে সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে 2 উপদেষ্টা সহ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মন্দিরের স্থাপনা ঘুরে দেখেন। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ। পরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে? আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে। আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাই না আপনারা। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। 53 বছরে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন, বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা। মিটিংয়ে গিয়ে যোগদান করব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়টি অনুমোদন দেয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস হিসেবে 15 আগস্ট এর সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া আহতদের চিকিৎসায় এবং শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। প্রধান উপদেষ্টার আশ্বাসে 8 দফা দাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনের চলমান কর্মসূচি 3 দিনের জন্য স্থগিত করা হয়েছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন সংগঠনের সমন্বয়ক ও নেতারা। পরে বের হয়ে তারা জানান, প্রধান উপদেষ্টার কাছে তাদের 8 দফা দাবি এবং সম্প্রতি ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আপাতত কোনো কর্মসূচি নেই। আমাদের উনি যে আশ্বাস দিয়েছেন, যদি সেই আমরা ঠিকমতো সেটা পূরণ না হয়
তাহলে আমরা পরে বিবেচনা করব, ওনার সঙ্গে আলোচনা করব। আশ্বস্ত করেছেন যে আপনারা যার যার ধর্ম পালন করেন, কোনো ধরনের অসুবিধা হবে না এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবেও আপনাদের মধ্যে যে বৈষম্য সৃষ্টি হয়েছে এই ধরনের বৈষম্য উনি কোনোভাবেই এটাকে সহ্য করবে না। গেল 15 বছরে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীকে দানবে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহিংসতায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না। সহিংসতায় আহতদের দেখতে বিজিবি হাসপাতাল পরিদর্শন শেষে আওয়ামী লীগ নিয়ে নিজের বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এই উপদেষ্টা। সাম্প্রতিক সহিংসতায় সবচেয়ে আলোচনায় ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর রাজনৈতিক দলের হস্তক্ষেপ, যার পরিণতি তাদের উপর আস্থা হারিয়েছে জনগণ। আর জনগণের আস্থা ফেরানোই এখন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন জানালেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যারা দানবে পরিণত করেছিল দ্রুত তাদের বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি মানবিক পুলিশ তৈরিতে কমিশন গঠনের চিন্তাভাবনাও চলছে। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই। আমরা সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে মঙ্গলবার সকালে পিলখানা বিজিবি হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন থেকে সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। বিশৃঙ্খলা না করে আওয়ামী লীগকে দল গোছানোর বিষয়ে নিজের মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। এদিকে 15 আগস্ট যে কোনো সহিংসতা রুখে দিতে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকবে বলেও নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেট, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডাউন করা হয় মোবাইল 4G সেবা। ইন্টারনেট বন্ধের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকারের পদত্যাগের এক দফা দাবির কর্মসূচি চলাকালে 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাত 9টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল 11 দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবাও বন্ধ ছিল 13 দিন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম কার্যদিবসেই ইন্টারনেট সেবা বন্ধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে 24 ঘন্টার আলটিমেটাম দেন নাহিদ ইসলাম। 24 ঘন্টা সময় দিয়েছি। অবশেষে ইন্টারনেট সেবা বন্ধের কারণ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি, যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধের জন্য সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দায়ী করা হয়েছে, আর মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে। প্রাথমিক তদন্তে আন্দোলন চলাকালে ডাটা সেন্টারে আগুন লাগার কারণে ইন্টারনেট সেবা বন্ধের যে যুক্তি দেয়া হয়েছিল তা সঠিক নয় বলে উঠে আসে। ইন্টারনেট বন্ধের সাথে ডাটা সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতির সাথে মিথ্যাচার ও প্রতারণা করেছেন বলে উল্লেখ করা হয়। ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জীবন বিপন্ন হতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে, এমন অনেককে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। তবে কেউ মামলার আসামি হলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সেনাপ্রধান। তিনি আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুর কোনো ইস্যু নেই, বহির্বিশ্বের কোনো চাপও নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। পুলিশ ট্রমা কাটিয়ে উঠতে পারলে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে। এজন্য সেনাবাহিনী পুলিশকে সহায়তা করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাবে বলেও জানান সেনাপ্রধান। এর আগে তিনি রাজশাহী বিভাগের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে,
অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। এই সরকারকে সর্বতোভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক। সকালে বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নেওয়ার পর নতুন উপদেষ্টাকে অভিবাদন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM ইমদাদুল হক। অর্থনীতি কিছুটা থমকে গেলেও ধ্বংস হয়নি উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন অর্থ উপদেষ্টা। আশ্বস্ত করেন সরবরাহ স্বাভাবিক হলে আবার কমবে পণ্যমূল্য। হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ওঠায় উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি আর জিডিপির আকার প্রকাশে কোনো কারচুপি করা হবে না। জরুরি বিবেচনায় প্রকল্পের অর্থায়ন করা হবে এবং অর্থ অপচয় রোধে গুরুত্ব দেওয়ার কথা জানান অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর আওয়ামী লীগ দেশের সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে রাজনৈতিক সহিংসতার সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর সকল ধর্মবর্ণ নির্বিশেষে শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে শান্তির বার্তা ছড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর অংশ হিসেবে মঙ্গলবার ঠাকুরগাঁয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ করে দলটি। সমাবেশ ঘিরে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার গড়িয়া কলেজ মাঠে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। মিছিল নিয়ে জড়ো হন ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা 3:30টায় শুরুর কথা। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। যখনই তারা হাঁটতে থাকবে, জনগণ তাদের কাছে বুক ফুরায় দিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। 5 তারিখ থেকে রাতের পর থেকে গতকাল পর্যন্ত সেটা হিন্দু লোকেরাই তাকে দেখতে আসি। আমাদের ছাত্ররা আমাদেরকে যে পথ দেখিয়েছে, সেই পথে আমরা এই দেশে একটা সুখী সুন্দর বাংলাদেশ করেছি। বিচার চাই, আপনাদের জন্য অত্যন্ত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সকলে প্রায় 1 সপ্তাহ পর শিক্ষার্থীদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিল ট্রাফিক পুলিশ। রাজধানীর প্রায় সব সড়কেই দায়িত্ব পালন করছেন তারা। ট্রাফিক পুলিশের সহযোগিতায় কাজ করছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। সপ্তাহখানেক পর চিরচেনা রূপে ফিরল রাজধানীর সড়ক। যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে ট্রাফিক পুলিশ। গত সপ্তাহের সোমবার থেকে হামলার ভয়ে সড়কে ছিলেন না ট্রাফিক পুলিশ সদস্যরা। বেশ কিছু দাবিতে অনেকে দেন কর্মবিরতির ঘোষণাও। এই সময়ে দায়িত্ব সামলেছে শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস আর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও রাজপথে ট্রাফিক পুলিশ। দুঃসময় কাটিয়ে সবার সহযোগিতায় শীঘ্রই আবারও পূর্ণরূপে ফিরবে, এমনটাই প্রত্যাশা তাদের। এই দায়িত্বটা মূলত পুলিশেরই, তারা ছিল না বিধায় আমরা এতদিন দায়িত্বটা পালন করছি। একসাথে আমরা সবাই মিলে কাজ করব এবং সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা আমরা
ফলো করছে। সড়কে পুলিশ ফিরলেও এখনো মাঠে আছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের প্রত্যাশা নতুন রূপে ফিরবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কাজে আসছি, সবাই আমাদেরকে সহযোগিতা করছে। আমরা আশা করি এখন তারাও চেষ্টা করবে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও ট্রাফিক পুলিশ বক্সগুলো অকেজো থাকায় কিছুটা ভোগান্তি বেড়েছে। শিগগিরই সেগুলো মেরামতের দাবি পুলিশের। পুলিশ বক্স ছিল, সবগুলো ড্যামেজ হয়ে গেছে, ভিতরে যা ছিল লুটপাট করছে এবং যা ছিল একেবারে ভস্মীভূত করে ফেলছে। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অলরেডি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যান্য দিনের তুলনায় সবার প্রচেষ্টায় আজ রাজধানীতে যানজট কিছুটা কমেছে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। অস্থিরতা কমছেই না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সভাপতি নাজমুল হাসান পাপন সহ বর্তমান পরিচালকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে হোম অব ক্রিকেটে। হোম অব ক্রিকেটে ভিন্ন আবহ, হই হুল্লোড়, শোরগোল, স্লোগান মিছিল, সেনা সদস্যদের কঠোর অবস্থান। এমন দৃশ্য কে দেখেছে কবে? শেরেবাংলা স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরাও ছিলেন এদিন। আমরা চাই তাদের চিহ্নিত করে দ্রুত তাদের ক্রিকেট বোর্ড থেকে সরানো হোক। আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা যেভাবে বিশ্বের মানচিত্রে আমাদেরকে উঁচু করে ধরার কথা, সেখানে হচ্ছে যে আপনারা আমাদেরকে ডুবাই ফেলছেন। তবে এই মুহূর্তে জোর করে বোর্ড ভেঙে দিলে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। বাংলাদেশ হারাতে পারে নারী বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সত্ত্ব। তাই তো নিয়ম মেনে সব করতে চান আন্দোলনকারীরা। সঙ্গে ভবিষ্যতে খেলাধুলায় আর দেখতে চান না রাজনীতি। আমরা চাই নারী এবং পুরুষ ক্রিকেটের মধ্যে যে বৈষম্যটা আছে, এই বৈষম্যটা অনতিবিলম্বে দূর করা হোক। বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনীতিকরণ, দলীয়করণ করা হবে না। তবে দিন বিসিবিতে উপস্থিত ছিলেন না প্রধান নির্বাহী সহ কোনো কর্মকর্তা। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা। ওবায়দুল কাদের সহ আসামি 7, সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার। শেখ হাসিনার বিচার সহ 4 দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। সংখ্যালঘু নির্যাতন করে অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা প্রতিহতের ডাক। এবং দেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল সময় সংবাদে। এরপর থাকছে রাত 11টার সময়। সঙ্গেই থাকুন সময়ের।